26,000 শিক্ষকের চাকরি গেল। 26,000 মানুষ আজকে চোখের জল ফেলছে। তাদের পরিবার, তাদের আত্মীয়স্বজন সবাই আজকে দুশ্চিন্তায় জীবন কাটাচ্ছে। একটা বড় দুর্নীতি হয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কিভাবে নিন্দা করা যাবে তার কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর আবার এই 26,000 শিক্ষিত বাঙালির পেটে লাথি যেমন মারা হলো, তারপর দেখা গেল কি যে এদেরকে বাস্তবিক অর্থেও লাথি মারা হলো। এর জন্য দায়ী কে? 26,000 জনের চাকরি থাকবে কি থাকবে না, সুপ্রিম কোর্টের রায় কি হবে, নতুন করে অ্যাপিল কি করা হবে, এগুলো তো পরের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে এই 26,000 জন আজকে এই দুর্নীতির জন্য দুশ্চিন্তায় বিনিদ্র রজনী কাটাচ্ছে। তাহলে দুর্নীতিটাকে আগে আটকাতে হবে। দুর্নীতি যারা করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। শুধুমাত্র এই 26,000 জনের চাকরি যাতে বেঁচে থাকে বা চাকরি যাতে বহাল থাকে, এইটা শুধু কিন্তু প্রশ্ন নয়। প্রশ্নটা দাঁড়াচ্ছে দুর্নীতিটাকে আটকাতে হবে, দুর্নীতিটাকে রুখতে হবে। আর তার সঙ্গে বাঙালি হিসেবে আজকে আমরা চিন্তিত, আজকে লজ্জিত যে শিক্ষক যারা আমাদের, যারা সমাজ গড়ার, মানুষ গড়ার কারিগর, আজকে তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে, লাথি মারছে। আমরা যে শিক্ষকদেরকে প্রণাম করি পায়ে হাত দিয়ে, সেই শিক্ষকদেরকে লাথি মারছে পুলিশে। এ লজ্জা বাঙালি কোথায় ঢাকবে? এর যে কোনো ধরনের নিন্দা সেটা কম পড়বে। তীব্র থেকে তীব্রতর নিন্দা। নিন্দা জানানোর ভাষা নেই। কিন্তু এর পরেও কয়েকটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আমাদের মনে যে প্রশ্নগুলো আসছে সেটা জানতে চাই আমরা যা কথাগুলো। সেটা হচ্ছে গিয়ে যে এই ডিআই অফিসেতে আন্দোলন করতে গেল কারা? স্বাভাবিকভাবেই আমরা শুনেছি, আমরা জেনেছি সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে যে এই চাকরিহারা শিক্ষকরাই গিয়েছে এই ডিআই অফিসেতে আন্দোলন করতে, তাদের চাকরি ফেরত পেতে। এবং ডিআই অফিসেতে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রদর্শন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, কোথাও তালা লাগিয়েছেন, কোথাও তালা ভেঙেছেন। আবার এই সংবাদ মাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে ৭৫% বেশি, ওই যে 26,000 শিক্ষক যাদের চাকরি নিয়ে টানাটানি, সেই শিক্ষকদের মধ্যে ৭৫% বেশি ইতিমধ্যে সেদিনে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বা মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই আশ্বাসে সাড়া দিয়ে তারা কাজে ফিরে গেছেন। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদেরকে সুপ্রিম কোর্ট চাকরি দেয়নি, তাই সুপ্রিম কোর্টের চাকরি কেড়ে নেওয়ার অধিকার নেই। চাকরিটা দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। তো শিক্ষা দপ্তর তাদেরকে এখনো টার্মিনেশন লেটার দেয়নি যেহেতু, তাই তারা চাকরিতে বহাল রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি ৭৫%-এর বেশি শিক্ষকরা কাজে ফেরতই গিয়ে থাকেন, তাহলে এই আন্দোলন করতে জেলায় জেলায় ডিআই অফিসের বাইরে জড়ো হয়েছিল কারা? 26,000 বা 25,000-এর মধ্যে 25% যদি আমি ধরি, তাহলে ওটা ওই মেরে কেটে 6,000-এর আশেপাশে কিছু হবে। তো 6,000 শিক্ষক যদি সারা রাজ্য জুড়ে জড়ো হন, তাহলে কি এত বড় আম গন্ডগোল, জেলায় জেলায় বিক্ষোভ বা আম বিভিন্ন জায়গায় রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি এগুলো হয়? এটা নিয়ে একটা প্রশ্ন। এরপর যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর মধ্যে কিছু পক্ষে কিছু বিপক্ষে রয়েছে। কিছু এই আন্দোলনকারী শিক্ষকদের পক্ষে সচেতন নাগরিক যারা রয়েছেন,
যারা গণতন্ত্রের কথা বলেন, প্রতিবাদী যারা, তাদের পক্ষ থেকে, যে পুলিশ নিরস্ত্র শিক্ষকদেরকে লাঠিপেটা করছে। সত্যিই তো, নিরস্ত্র শিক্ষকদেরকে লাঠিপেটা করবে কেন? নরম মাটি পেয়ে আঁচড়ানো হচ্ছে? মোটেও সেটা কাম্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, ডিআই অফিসেতে আপনারা গেছেন বিক্ষোভ দেখানোর জন্য। তো ডিআই অফিসেতে কেন গেছেন? চাকরিটা ডিআই তো আপনাদের খাননি, চাকরিটা খেয়েছে সুপ্রিম কোর্ট। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে মাননীয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এবং ফিরদৌসী শামীম, তাদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আপনাদের চাকরিটা নাকচ করে দিয়েছে। তাহলে আপনাদের চাকরি খাওয়ার যারা প্রধান দায়ী চাকরি খাওয়ার জন্য, তাদের কাছে দাবি জানাতে যেতে পারতেন যে কেন তারা চাকরিটা খেলো। সেটা না করে আপনারা গেলেন যে যারা আপনাদের চাকরিটা বহাল রাখার জন্য চেষ্টা করছে সেই শিক্ষা দপ্তরের কাছে আপনারা আন্দোলন করতে গেলেন। আন্দোলন আপনি করতে যেতেই পারেন, কারণ গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু আন্দোলন তো করতে গেলে শুধু হবে না, আপনি শান্তিপূর্ণ আন্দোলনটা তো করতে যাননি। কারণ আপনাদের পেছন থেকে কেউ উস্কানি দিচ্ছে, রাজনৈতিক উস্কানি দিচ্ছে, আপনাদেরকে বোড়ে বানানো হচ্ছে। কারণ আপনি দাবার বোরের মতো গিয়ে যদি কাটা পড়েন, তাহলে তাদের রাজনৈতিক ধান্দা হবে। সেই কারণের জন্য এই, যদি আমি ধরেও নিই যে ৬,০০০ শিক্ষক, কিন্তু দেখা যাচ্ছে কি কার্যক্ষেত্রে অনেক বেশি সংখ্যক জমায়েত হয়েছে। এই যে কসবাতে যেখানে প্রধান গন্ডগোল হয়েছে, যেখানকার ভিডিও বেরিয়েছে যে পুলিশ ফেলে পেটাচ্ছে, পুলিশ লাথি মেরেছে, অন্যায় করেছে, সেই জায়গাতে যে সংখ্যক ভিড়টা ছিল, যে মবটা ছিল, সেই মবটা শুধুমাত্র এই কয়েকজন চাকরি হারা শিক্ষক দিয়ে এই এত বড় মব হওয়া সম্ভব নয়। আর আমরা তো জানি যে সব থেকে বেশি চাকরি গেছে যে জেলা থেকে, সেই জেলা আমাদের মাননীয় মহাবাতেলাবাজ বিরোধী দলনেতার জেলা থেকে। তো ভিড়টা দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায়, কসবাতে, দক্ষিণ ২৪ পরগনায়, মেদিনীপুরেও কিছু ধস্তাধস্তির কাণ্ড হয়েছে জানতে পারা যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ভিড়টা, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে পাঁচিল টপকে ভেতরে ঢুকলেন কেন? তালা দিচ্ছেন, তালা ভাঙছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন। কিসের জন্য? আপনারা শিক্ষক? ক্লাসেতে ছাত্রদেরকে গায়ে হাত তোলা যাবে না, এইটার নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে শিশু মনের ওপর কোনো প্রভাব না পড়ে। সেই ফ্রাস্ট্রেশন থেকে কি আপনারা পুলিশের গায়ে হাত তুলছেন, সরকারি কর্মচারীদের গায়ে হাত তুলছেন, আর মনে করছেন যে পুলিশ আপনাদেরকে ফুল ছুঁড়বে? নো ডাউট পুলিশের আরো সহনশীল হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশের মধ্যে ৬ জন আহত, পুলিশের সহনশীলতারও একটা লিমিট থাকে। কারণ দিনের শেষে তারা পুলিশ, তাদের ওই উর্দিটার একটা ওজন রয়েছে। আপনাদের যেমন শিক্ষার দম্ভ রয়েছে, আপনারা শিক্ষক, নো ডাউট থাকাটাই উচিত, কিন্তু সেই উর্দিটারও একটা সম্মান রয়েছে। সেই সম্মানটায় যদি হাত দিয়ে ফেলেন, পুলিশও ছেড়ে কথা বলবে না। আর আজকে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশের কথা বলছেন কেন? এই শিক্ষকদের ওপরে যখন সিপিএম ক্ষমতায় ছিল, আজকে যারা আপনাদের পেছন থেকে কাঠি করছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম পার্টি, এসএফআই তো গতকালকে স্বীকার করেই নিয়েছে যে বিক্ষোভটা তারা দেখাতে গিয়েছিল। তার মানে শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরা গিয়েছিল এটা নয়, এসএফআই এর লোকজন ছিল সেখানে, বা এসএফআই অ্যারেঞ্জ করে তাদেরকে নিয়ে গেছে। তাহলে কি এর পেছনে রাজনৈতিক মদত আছে? সেটা স্বীকার করুন। শুধুমাত্র চাকরিহারা করে ভিকটিম কার্ড খেললে হবে না। রাজনীতি করতে যারা নেমেছে তারা আপনাদের বোড়ে বানাচ্ছে, বোড়েটা হবেন না। কারণ এরা এর আগে ডাক্তারদেরও বোড়ে বানিয়েছিল। তো সেই সিপিএম এর লোকেরা যখন ক্ষমতায় ছিল, তখন মনে করে দেখুন, হয়তো আপনারা ভুলে গেছেন, আপনাদের বাপ কাকাদের জিজ্ঞাসা করবেন ৯২ সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী
তখন শিক্ষকদের একটা আন্দোলন হয়েছিল, রাতারাতি 65 থেকে শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়সটা 60-এ নামিয়ে এনেছিল। প্রায় 63,000, সংখ্যাটা হয়তো আরো বেশি, রাতারাতি 63,000-এর মতো শিক্ষক অটোমেটিক অবসরে চলে যান। তাদের কি অবস্থা হয়েছিল সেই সময়? সিপিএম এর সেই সময় একটা চাল ছিল, কারণ এই শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ ছিল কংগ্রেসের জমানায় চাকরি পেয়েছিল। তাদেরকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে সেখানে নিজেদের ক্যাডারদের লোকেদেরকে, নিজেদের পার্টির লোকেদেরকে চাকরি দেওয়ানোর ব্যবস্থা করা। তারা যখন তাদের ন্যায্য দাবি, যে কোনো রকম কোনো নোটিফিকেশন ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া, বিশেষজ্ঞদের মতামত ছাড়া হঠাৎ করে 65 থেকে 60-এ নামিয়ে আনা হলো। অনেকের অনেক ধরনের ভবিষ্যৎ প্ল্যান ছিল, সমস্ত তাদের প্ল্যান জলে গেল। ভবিষ্যৎ রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। আপনাদেরও যেমন কেরিয়ার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে, তাদেরও সেই সময় হয়েছিল। তারা তাদের ন্যায্য দাবি, আপনারাও যেমন কাজ করেছেন তার ভিত্তিতে, আপনারা পরীক্ষা দিয়েছেন তার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তার ভিত্তিতে কাজ করেছেন, তার ভিত্তিতে মাইনে পেয়েছেন, তারাও এক একজন 30 বছর 25 বছর চাকরি করেছে, তারপরে হঠাৎ করে একদিন দেখলো যে তাদের চাকরি নেই। যদি আগে থেকে জানানো থাকতো যে হ্যাঁ 60 বছরে তোমার রিটায়ারমেন্ট, তাহলে লোকে আগে থেকে চিন্তা করে রাখতো, কিন্তু সেই সময় সেরকম হয়েছিল না। সেই লোকেরা যখন তাদের ন্যায্য দাবি জানানোর জন্য গিয়েছিল এই কলকাতার বুকেই, তার অবস্থান বিক্ষোভে বসেছিল, এই আজকে যে বামপন্থীরা ন্যাকা কান্না কাঁদছে, সেই বামপন্থী সরকার জ্যোতিবাবু পুলিশ পাঠিয়েছিলেন, চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল এই শিক্ষকদেরকে, লালবাজারে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছিল পরে মাঝরাত্রে। আর বুদ্ধবাবু, ওই সংবেদনশীল মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু, তিনিও যখন মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সালে, রাজ্যের কোষাগারের অবস্থা যখন ভাঁড়ে মা ভবানী, শিক্ষকদের মাইনে বন্ধ করে দিয়েছিলেন। সেই সময় যখন শিক্ষকরা তাদের দাবি জানানোর জন্য কাজ করেছে, পয়সা পাচ্ছে না, বাড়িতে হাঁড়ি চড়ছে না, দাবি জানানোর জন্য যখন গিয়েছিল শিক্ষকরা, তখন বুদ্ধবাবু কি করেছিলেন? বুদ্ধবাবু কি কোলে তুলে আদর করেছিলেন? মোটেও না। তিনিও সেই আন্দোলনকে তার প্রশাসনিক শক্তি দিয়ে, শাসনযন্ত্র দিয়ে সেই আন্দোলনকে পিষে দিয়েছিলেন। তো আজকে শুধুমাত্র পুলিশের ওপর আঙুল তুলে লাভ নেই। এই সিপিএম আজকে যারা দুর্নীতি করে খুব চিৎকার করছে, ত্রিপুরায় যখন তারা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে 10,343 জনকে চাকরি দিয়েছিল, শিক্ষকের চাকরি। তারপর ক্ষমতা পরিবর্তন হলো, আজকে যে বিজেপি খুব বড় বড় কথা বলছে, এই মহাবাতেলাবাজ বিরোধী দলনেতা খুব বড় বড় কথা বলছেন যে আমরা ক্ষমতায় এলে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করে দেবো। তো তারা কিন্তু ত্রিপুরায় ক্ষমতায় গিয়ে সেই 10,343 জনের চাকরির ব্যবস্থা তো করেইনি, উল্টে সবার আগে যেটা করেছে এদের চাকরি খেয়ে নিয়েছে। তাদের মধ্যে থেকে 147 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, 150-র কাছাকাছি বা তার থেকে বেশি, এতদিন পর্যন্ত আত্মহত্যা করে ফেলেছে, কারণ তাদের পাশে কেউ ছিল না, আজও নেই। সিপিএম প্রথমে মুখে বড় বড় কথা বলেছিল, তারপর তারাও পাত্তারি গুটিয়ে নেয়। আর বিজেপি আজকে এখানে এইসব বড় বড় কথা বলছে, কেউ বিশ্বাস করে না। ওরা অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সব জায়গায় এরকম দুর্নীতি করেছে। দুর্নীতির তদন্ত হওয়া উচিত, এবং সেই জন্যই এই দুর্নীতির তদন্ত হওয়ার জন্য প্রাইম সাসপেক্ট যে রয়েছে, সে প্রাক্তন শিক্ষামন্ত্রী আজও জেলে, আরো অনেকে রয়েছে, অফিসার থেকে শুরু করে অনেক জনপ্রতিনিধিও জেলে গেছে। তাদের উপযুক্ত শাস্তি হওয়াটা খুব জরুরি, এবং এই দুর্নীতির তদন্ত হওয়াটা জরুরি। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই 26,000 জন যাতে সুস্থভাবে সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাদের যাতে রুটি রুজি বন্ধ না হয়ে যায়, সেটার জন্য যা করার সেটা করতে হবে। সেটার জন্য সরকার চেষ্টা করছে।
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে এদের চাকরি যেতে দেবেন না তিনি। তার জন্য আইনত যা ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়া উচিত তা তিনি করছেন। এরকম তো কোনো জায়গায় দেখা যায়নি, কোনো রাজ্যে দেখা যায়নি যে এরকম ব্যাপার হয়েছে। ঘটনা ঘটার ২-৩ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী সরাসরি সেই প্রার্থীদের সঙ্গে, সেই ভিকটিমদের সঙ্গে বসেছে। সব জায়গায় তো তারা দুর্নীতি ঢাকতে ব্যস্ত। এখানে দুর্নীতিকে লুকোচ্ছে না কেউ। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের অনেকে এই দুর্নীতির সঙ্গে জড়িত, তারাও শাস্তি পাবে। তাদেরকেও শাস্তি পেতে হবে। তা না হলে এই দুর্নীতির নেক্সাসটা ভাঙবে না। এই দুর্নীতির নেক্সাসটাকে যেভাবে হোক ভাঙতে হবে। তা না হলে সেই সিপিএম যেমন আগে করেছিল, যে পার্টির কর্মী ছাড়া কেউ চাকরি পাবে না স্কুলে, শিক্ষকতার চাকরি, এমনকি কলেজেতেও প্রফেসর হবে শুধুমাত্র পার্টির কর্মীরা। সেই জিনিসটা বন্ধ করতে হবে। তৃণমূল যদি নতুন কিছু দিতে না পারে, তাহলে পরিবর্তনটা কি হয়েছিল? সেই পরিবর্তনটা করতে হবে। সেটা যদি দেরি হয় তাহলেও করতে হবে। কিন্তু সবার আগে এই ২৬,০০০ জন যাদেরকে এই সিপিএম পেছন থেকে কাঠি করে করে উস্কানি দিয়ে দিয়ে ওই ত্রিপুরায় ১০,৩৪৩ জন আজকে যে চূড়ান্ত একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে এতজন সুইসাইড করে ফেলেছেন, এদেরকে সেই দিকে, সেই পথে ঠেলে দিচ্ছে। কারণ সিপিএম মোটেও, আপনারা বিশ্বাস করবেন না সিপিএমকে, সিপিএম মোটেও চাইছে না যে এদের চাকরি ফেরত আসুক। সিপিএম যদি এদের চাকরি ফেরত আসুক চাইতো, তাহলে তাদেরকে নিয়ে এইসব এই আন্দোলনের পথেতে গেল কেন? এই ডিআই অফিসে ভাঙচুর করতে গেল কেন? সিপিএম মোটেও চায় না যে এদের চাকরি ফেরত আসুক। এরা চায় নিজেদের রাজনৈতিক ধান্দা, মাল কামানো, মাল। যেমন ইয়ের সময়, আরজি করের সময় হয়েছিল। সিপিএমের যদি এতই সদিচ্ছা থেকে থাকে, তাহলে এসএফআই এর তরফ থেকে যখন ওদের ওই দেবাঞ্জন বা সুজন বাবুও যখন বলেছিলেন সিপিএম এর নেতা যে না, যোগ্য ব্যক্তিদের চাকরি যাক, আমি চাই না, তারপরেও বিকাশবাবু এই কথাটা বলার সাহস পাচ্ছেন কি করে? না, চাকরি আম খেয়েই ছাড়বো আমি। কাউকে আমি চাকরি করতে দেব না। আসলে এই লোকটার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। চাকরি খাওয়া রোগে ধরেছে। একটা নেশা হয়ে গেছে। সিপিএম কই? বিকাশ ভট্টাচার্যকে তো আটকাতে যাচ্ছে না। নাকি সেই জায়গায় তাদের বিপ্লব লেনিন লোকে পালিয়ে গেছে? ন্যাকামো হচ্ছে। এই 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 আ ২৬,০০০ লোকের চোখের জল নিয়ে খেলা হচ্ছে। আর শুরু হয়ে গেছে। নাটক শুরু হয়ে গেছে। আরজি করের সময় যে অনশন খেলা খেলেছিল, আবারও শুরু হয়ে গেছে। হুম? এরপর অবস্থান, অনশন, আরজি করের সময় সেই কিউআর কোডে টাকা ওঠা, সব শুরু হয়ে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা এই আন্দোলনের নাম করে ভিকটিমদেরকে রাজনৈতিক বোড়ে বানিয়ে, তাদের দাবা খেলার ঘুঁটি বানিয়ে নিজেদের পলিটিক্যাল বেনিফিটটা আদায় করার চেষ্টা করছে। তাই বলে রাখছি, সাধু সাবধান। এদের থেকে সাবধান। নিজেদের ভবিষ্যতের কথা ভেবে, নিজেদের কেরিয়ারের কথা ভেবে এদের থেকে সাবধান। কারণ এরা কারো ভালো চায় না। নিজেদের ছাড়া এরা কারো ভালো চায় না। মনে করে দেখুন, আপনাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলে দেখুন, তাদের কাছ থেকেই জানতে পারবেন যে যখন সিপিএম ক্ষমতায় ছিল, তখন সিপিএম এর নেতা তাদের বউ, তাদের শালা, শালী, ভাগনা, ভাগ্নি সব চাকরি পেত। আজকে এই যে ২৬,০০০ জনের চাকরি গেছে, তার মধ্যে সিপিএম বাড়ির কেউ নেই? কতজন রয়েছে সিপিএম বাড়ির বা বিরোধী দল করে, বিজেপি করে? বহু লোক রয়েছে। তারা আজকে কাঁদছে। তাদের মধ্যে অনেকে বলছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন যে তিনি কিছু না কিছু একটা রাস্তা বার করবেন, যাতে চাকরিটা না যায়। সব জিনিসের একটা সময় রয়েছে। ৩ মাসের মধ্যে এই জিনিসটা করা হবে। এটা সরকারের তরফ থেকে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইন বা সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে, সরকারের তরফ থেকেও সেই রায়কে মেনে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যে জিনিসগুলো প্রশাসনিক যে কাজগুলো করতে হবে সেগুলো করা হচ্ছে, কিন্তু সেইটা কোনোভাবে এই পলিটিক্যাল প্রেশারেতে হ্যাম্পার যেন না হয়, তাহলে কিন্তু এই 26,000 জনের সমূহ বিপদ, কারণ আরো ডিলে হবে। আর তারপর কি অদ্ভুত ধরনের কথা, কি না মুসলিমরা নাকি গন্ডগোল পাকাচ্ছে, সে কারণের জন্য তাদের নাকি আন্দোলনে অসুবিধে হচ্ছে, পুলিশ নাকি মুসলিমরা ওয়াক অফ বিল নিয়ে আন্দোলন করতে নেমেছে, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, পুলিশ নাকি সেখানে তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না মুসলিমদের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে, কিন্তু এই শিক্ষকদের আন্দোলন নাকি পুলিশ দমন করছে। আর মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টি এমনভাবে বিষ ঢুকিয়ে রেখেছে, সত্য মিথ্যা জ্ঞানটা চলে গেছে, যেটা শুনতে চাইছে সেটা যদি কেউ গুজব হিসাবে রটিয়ে দেয়, গুজব হিসাবেও, তাহলেই সেটাকে বিশ্বাস করে নিয়ে দাবানলের মতো ছড়াতে শুরু করে দিয়েছে। গতকালকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ কঠোর থেকে কঠোরতম অবস্থান নিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 25-26 জন গ্রেপ্তার হয়েছে, আরো হচ্ছে, বা এতক্ষণে হয়তো আরো বেশি হয়ে গেছে, কিন্তু না, আপনাকে বলে দেওয়া হয়েছে যে না, মুসলিমদেরকে কোনো রকম কিছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কারণ ওরা হচ্ছে দুধেল গাই। আর ওয়াক অফের মতো কি একটা ব্যাপার, ওইসব নিয়ে এরা ওদের ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে ওরা আন্দোলন করছে, পুলিশ সেখানে কিছু বলছে না, পুলিশ শুধুমাত্র এই শিক্ষকদের আন্দোলনকেই দমন করছে। তো দুটো জিনিসকে এক করে দিচ্ছে, তার মানেটা কি, যে এদের মধ্যেও সেই বিভেদটা, যে বিভেদকামী সাম্প্রদায়িক মানসিকতা, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এরা আবার নিজেদেরকে শিক্ষক বলে সাজার চেষ্টা করছে। আমি বলছি যে বেশিরভাগ শিক্ষক নয়, এর মধ্যে অনেকেই রয়েছে সিপিএম এর লোক, শিক্ষক ভেকধারী সেজে আছে তারা। জিনিসটা জানুন, জিনিসটা বুঝুন কি হচ্ছে। আর আজকে কলকাতার বুকে যে মিছিল হয়েছে, সেই মিছিল পূর্ব পরিকল্পিত, আগে থেকে ঠিক ছিল, পুলিশের পারমিশন থেকে শুরু করে সবকিছু ছিল। আর গতকালকের পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আজকে সিপিএম পেছন থেকে এই চাকরিহারা শিক্ষকদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আর তারা এখন রাজ্যের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার জন্য আজকে মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আর সেটা সিপিএম বসে বসে দেখছে। ওই নামধারী মুসলমান একজন রয়েছে, মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক। তিনি কোনোদিন কোনো মানে মুসলিমের কথা ছাড়ুন, বাংলার কোন হোমেযজ্ঞে লেগেছেন উনি, বাঙালির কোন হোমেযজ্ঞে লেগেছেন উনি, কোনো কিছুতেই লাগেননি। ওদের লক্ষ্য শুধুমাত্র যেভাবে হোক তৃণমূলের ভোটটাকে কাটতে হবে। তাতে কি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো যাবে, এটাই লক্ষ্য। তাতে যে আসে আসুক, যদি বিজেপিও আসে তাহলেও কোনো অসুবিধে নেই। আর যারা সচেতন তারা জানে বিজেপি এলে কি বিপদটা হতে পারে। সেটা ত্রিপুরাতেও দেখা গেছে, ওই 10,343 জনও দেখেছে, গোটা ভারতবর্ষ দেখছে। তাই বলছি, সাধু সাবধান। 26,000 যারা, যে মানুষ আজকে অন্ধকারে নিমজ্জিত, তাদের জীবনে সুদিন ফিরে আসুক, এই কামনা করি। তার জন্য আমাদের সকলের, সমাজে প্রত্যেকটা মানুষের তাদের পাশে থাকা উচিত। যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে। এমনকি পুলিশ যে অভদ্র আচরণ করেছে, এই মাস্টারদেরকে, এই শিক্ষকদেরকে লাথি মেরেছে, সেটারও তীব্র বিরোধিতা করি। প্রয়োজন হলে সেই পুলিশ অফিসার যিনি রয়েছেন, যে পুলিশ কর্মী এই জিনিসটা করেছেন, তাকে শোকজ করা হোক, এই দাবি জানাবো আমি প্রশাসনের কাছে। কিন্তু শিক্ষকদেরকেও অনুরোধ যে প্লিজ 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 আপনারা কোনোভাবে
রাজনীতির শিকার হবেন না। রাজনীতির বোড়ে হবেন না।